নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন এবং সেই কথার মধ্যে তিনি এমনটিও বলেছেন যে সামনে পুজো, উৎসবে ফিরুন। এবং তারপরে তিনি সংযোজন করেছেন, সিবিআইকে বলবো দ্রুত তদন্ত শেষ করুন। প্রত্যাশিতভাবেই এই কথাটি বলার পর থেকেই সংবাদ মাধ্যম তো বটেই, সোশ্যাল মিডিয়া, সামাজিক যে মাধ্যম, সেখানেও শুরু হয়েছে বিতর্ক যে এরকম একটি আবহ, যে আবহের যদি আমরা ধরি সোমবার মানে 9 সেপ্টেম্বর আরজিকর, কলকাতার আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, ধর্ষণ এবং খুন, সেই ঘটনার 1 মাস পূর্ণ হয়েছে গত 9 সেপ্টেম্বর। লাগাতার আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে তো বটেই, দেশ জুড়ে, দেশের বাইরেও যারা আছেন তারাও আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন। এই রকম একটি আবহে মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন, সামনে পুজো বলাই বাহুল্য, এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেক শিল্পী ছবি এঁকেছেন এই মন্তব্যের বিরোধিতা করে। কেউ কেউ উৎসবের দন্তাস্ব বটাকে তালবস্য করেছেন। এ কোন উৎসবের কথা বলা হচ্ছে, যেখানে এরকম একজন চিকিৎসক ধর্ষিতা হলেন, খুন হলেন, এইরকম একটি আবহে কোন উৎসবে ফিরব? আজকের প্রথম শ্রেণীর এক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা, একদম মানে আনন্দবাজার পত্রিকা মাস্টেডের ঠিক নিচেই নির্যাতিতার মায়ের একটি বয়ান হুবহু তুলে দিয়েছেন। আমি বলি সেটা। নির্যাতিতার মা বলেছেন, আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে, আমি কি করে বলবো উৎসবে ফিরতে? যদি মুখ্যমন্ত্রীর পরিবারে এমন ঘটনা ঘটত, উনি পারতেন এটা ব্র্যাকেটে উৎসবে ফিরুন বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার এটা অমানবিক বলেই মনে হয়েছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি। আমার মেয়েকে যেমন গলা টিপে মেরে প্রমাণ লোপাট করা হয়েছে, এখন আন্দোলনের গলা টিপে মারতে চাইছেন মুখ্যমন্ত্রী। আন্দোলন থেমে গেলে উনি নিজের জায়গায় ভালো করে ফিরতে পারবেন, উনি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন। কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা উনি ব্র্যাকেটে মুখ্যমন্ত্রী বলতে পারবেন। নির্যাতিতার মা এই মন্তব্যটি করেছেন এবং আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার আজকের যে খবরের কাগজের একদম প্রথমে এটা লেখা রয়েছে। কতগুলো বিষয় একটুখানি বলার এই আরজিকর প্রসঙ্গে। যেদিন থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকেই নানানভাবে এই ঘটনাটাকে নানান আঙ্গিকে এটাকে বলার চেষ্টা করা হয়েছে, নানান ন্যারেটিভে। প্রচুর কিছু গোলমাল রয়েছে তত্ত্বে, সেগুলো নিয়েও হইচই এতদিনে যা হয়েছে আপনারা সবাই জানেন। একটা জিনিস যেটা আমি বলবো মনে হয়েছে আমার, তার আগে একটা গল্প আপনাদের বলি। যখন আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাইবেন, এবং আমি ধরেই নিয়েছি সেটা যে আমি সেটা শুনবো না, তাহলে আমি অনেক কিছু করতে পারি। আমি আপনাকে প্রথমে মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারি, আমি বলতে পারি কোনো কথা আপনার সঙ্গে বলবো না। অথচ আমি আপনাকে ডেকেও নিলাম, আপনি এলেনও কথা বলবেন বলে, এবং যে বিষয়টা নিয়ে বলবেন আমি সেটাকে গুলিয়ে দেবো, সেটাকে ঘেঁটে দেব। তো এরকম একটি গল্প আমি বলি, তারপরে আমি বাকিটা বলছি। একটা কর্পোরেট হাউসের একজন কর্মী, বছরের পর বছর কেটে যায়, তার মাইনে বাড়ে না। অনেকের বাড়ে, অন্যদের বাড়ে, তার বাড়ে না। তো তার মনে হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে যদি একটু কথা বলা যায়। এখন কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে চাইলে আমার কর্তৃপক্ষ কথা বলবেন এমন তো নয়। উনি অনেক দিন ধরে চেষ্টা করে অনেকবার চিঠি চাপাটি করেছেন, মেল করেছেন, টেলিফোন করেছেন, টেক্সট করেছেন, করে অবশেষে একটি সময় পেয়েছেন তিনি একদিন, যে ঠিক আছে আপনি আসতে পারেন এবং 5 মিনিট আপনি কথা বলতে পারবেন। তো উনি ভালো করে কি বলবেন সেটা গুছিয়ে নিয়েছেন, এবং তার মূলত একটাই দাবি যে আমি এত ভালো পারফর্মার, আমি এত ভালো কাজ করি, অথচ আমার মাইনেটা কেন বাড়ছে না। এইটুকু মোটামুটি তিনি গুছিয়ে বলবেন বলে
কর্তৃপক্ষের ঘরে ঢুকেছেন। মে আই কাম ইন স্যার বলার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ বলেছেন, আরে আপনি টাই পরে আসেননি কেন? আপনি জানেন আমাদের অফিসের যে নিয়ম, একটা ফর্মাল একটা ড্রেস কোড মেনটেন করতে, আপনার টাই কোথায়? তিনি তো প্রথমে ঘাবড়ে টাবড়ে গিয়ে তাকিয়ে দেখেন, না টাই তো নেই। স্যার ভুলে গেছি। এ কি, আপনি শ্যুটাও তো ঠিকঠাক পালিশ করেননি। জুতোর দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ। আপনি শার্টটা পরে এসেছেন, এই ধরনের শার্ট পরে কেউ অফিসে আসে? তার যে কথাটা বলার ছিল, তিনি যে কথাটা বলতে এসেছিলেন, সেটাকে বলতে না দিয়ে এত পাল্টা প্রশ্ন তাকে করে দেওয়া হলো, সে এমনিতেই নড়বড়ে হয়ে গেছে ভেতরতে। তার যেটুকু বলার, তার যেটুকু বক্তব্য, সেটা তিনি বলতে পারছেন না। জানেন, এগুলো আগে ঠিকঠাক করে আসুন, অফিসের ডেকোরাম আগে মানুন, তারপর এগুলো নিয়ে কথা বলবেন। তো একটা বিষয় নিয়ে যখন প্রথম দিকে চেষ্টা করা হয়েছিল, আপনারা সকলেই জানেন যে আমি অন্তত কোনো রাজ্যে দেখিনি যে রাজ্যের শাসক যে দল, শাসন ক্ষমতায় যারা আছে, তারাই রাজ্যের একটা ঘটনা ঘটে গেল এবং সিবিআইয়ের হাতে যখন কেসটা চলে গেল, পথে নেমে পড়লেন শাসক দলের লোকজন, বিচার চায়। কেননা সিবিআইয়ের কাছে কেসটা আছে বলে। সিবিআইয়ের কাছে তো প্রথম দিন কেসটা চলে যায়নি। সেই যে ঘটনাগুলো ঘটলো, সেগুলো নিয়ে কোনো কথা বলা হলো না। উল্টে কি বলা হলো? উল্টে বলা হলো, বা সরাসরি বলা হলো না, কিন্তু ওই ঘটনার প্রতিবাদে যারা পথে নামলেন, প্রথম দিকে এটা একটা অভ্যেস আছে, কারা নামেছে, হয় ওরা সিপিএমের লোক, না হলে ওরা বিজেপি। এই যে সাধারণ মানুষ যেভাবে পথে নেমে পড়বেন, যে কোনোদিন রাস্তায় কোনো মিছিলে কোনো কিছুতে পা মেলাননি, তিনিও নেমে পড়েছেন যখন, তখন প্রথম দিকে এটা কিন্তু করা হচ্ছিল, এরা নিশ্চয়ই বিজেপির, এরা নিশ্চয়ই সিপিএমের, এরা নিশ্চয়ই কংগ্রেসের। কিন্তু এখন যখন আন্দোলনটা একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং 1 মাস ধরে এটা চলছে, 14ই আগস্ট যে রাত্রি দখলের ডাক দেওয়া হয়েছিল, তারপর থেকে রেগুলার কোথাও না কোথাও এই আন্দোলনটা চলছে। কিন্তু এ তো ভারী বিপদের কথা। এরকমটা হতে থাকলে তো খুব মুশকিল। মূল মুশকিলটা হচ্ছে যে আমরা আগেও দেখেছি, শাসক কিন্তু শাসক হিসেবেই নিজেকে দেখে। যদি একটা রফাল আগে লাগিয়ে দেওয়া হতো, তাহলে বোধহয় সমস্যাটা এতটা বাড়তো না। শাসক হিসেবে না দেখে যদি প্রশাসক হিসেবে ব্যাপারটা দেখা হতো, তাহলে জল এতদূর গড়াতো না। এখন যেন তেন প্রকারেণও, এবং সোমবার মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, অ্যাটিটিউডটা হচ্ছে অনেক হলো তো, 1 মাস হয়ে গেছে তো, আবার কি। চন্দ্রিল ভট্টাচার্য খুব ভালো বলেছেন, বেশ একটা আন্দোলন খেলা চলছিল, আবার কি 1 মাস হয়ে গেছে, যাও। ঠিক বড়রা যেমন বাচ্চাদের খেলতে দেখলে, যাও অনেকক্ষণ খেলেছো, আবার পড়তে বসো। বাংলায় 12 মাসে 13 পার্বণ, আমরা সবাই জানি, বহু পুরনো কথা। হিসেব করে দেখতে গেলে 13 জায়গায় এখন আরও বেশি হয়ে গেছে, রোজই কোনো না কোনো পার্বণ চলছে। সেখানটাতে রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি বলবেন পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। এই ডাক তো মুখ্যমন্ত্রী দেওয়ার কথা নয়। দুর্গাপুজো আগে হয়নি? যারা পুজো করার, যারা উৎসব করার, উৎসবে মাতবেন কি মাতবেন না একেবারেই তাদের ব্যাপার। এই যে ঘাট ধরে না, এবার উৎসবে ফেরো, এইখানে সমস্যাটা তৈরি হচ্ছে। একটা কথা নানাভাবে বলা যায়, একটা কথা বলে ফেলার পর তার নানান রকমভাবে ব্যাখ্যা হয়। কিন্তু উৎসবে ফিরুন, এই আবহে উৎসবে ফিরুন, এটা তো বড্ড কানে লাগছে। এর জন্য কোনো বিরোধী দলে থাকার দরকার নেই। মুখ্যমন্ত্রীর বলছেন মাঝে মাঝে অনেকেই কুৎসা করছে, এটা ঠিক কুৎসাও বলবো না। কখনো কখনো কিছু কথাবার্তা যেমন কানে লাগে, খুব স্বাভাবিকভাবে লাগে, এই কথাটিও কানে লেগেছে, আমার, আপনার, অনেকেরই লেগেছে। আর যারা একেবারেই বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো স্বার্থে, যারা সত্যিটা বলতেও সাহস পান না, এই বুঝি দলনেত্রী রেগে যাবেন, এই বুঝি দলনেত্রীর রোষে পড়তে হবে, আমি তাদের কথা বলছি না। তাদের কিছু করার নেই, তারা নিরুপায়। অন্ধ সমর্থক যেমন থাকে সবার, সব দেশে, সব জায়গায়, মুখ্যমন্ত্রীরও থাকবে। এখন এই যে শাসক, এবং যে কথাটা উনি বলছেন, পুলিশ খুব ভালো কাজ করেছে, ধৈর্য দেখিয়েছে, তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন যে এত রাত্রি জাগা হচ্ছে, অসুস্থ মানুষদের অনেক সমস্যা হচ্ছে, বয়স্কদের সমস্যা হচ্ছে। সমস্যা কোনটা তাহলে? হাজার হাজার সমস্যা রয়েছে। এখন উৎসবে ফিরুন কথাটা, সত্যি যারা ফেরার তারা ফিরবেন। নির্যাতিতার মা যেমন বলেছেন,
তার বক্তব্য। এই নির্যাতিতার হয়ে যারা এতদিন রাস্তায় নেমে আন্দোলনটা চালাচ্ছেন, বিচার চেয়ে প্রতিবাদ করছেন, উই ওয়ান্ট জাস্টিস বলছেন, উই ডিম্যান্ড জাস্টিস বলছেন, তারা কতটা উৎসবে ফিরবে কি ফিরবেন না, এটা বরং তাদের হাতেই ছেড়ে দেওয়া হোক। অনেক প্রশ্ন, অনেক ন্যারেটিভ এখানে আসছে। এই উৎসব না হলে, পুজো না হলে এত মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা একটা সাংঘাতিক ব্যাপার ঘটে যাবে। কে বলেছে উৎসব হবে না? উৎসব যারা করতে চান, উৎসব যাদের মতন করে করা করুন তাতে। কিন্তু যখন বিশেষ কেউ, গুরুত্বপূর্ণ কেউ একটা ডাক দেয় যে এবার চলুন উৎসবে ফিরি, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন, আর হ্যাঁ সিবিআইও ওটা করে দেবে দ্রুত, তখন তো একটা সমস্যা হয়। আমি এইটুকুই বলার, আমি শেষ করি একটা বিষয় দিয়ে, যে আমরা যে রাজ্যে বাস করছি, মুখ্যমন্ত্রী তিনিও শাসক, প্রশাসকও বটে। জয় গোস্বামী বিখ্যাত কবি, তিনি 2011 সালের অনেক আগে, মানে আমি 2011টাকে এই জন্যই মেনশন করছি যে তৃণমূল তখনও ক্ষমতায় আসেনি, তখনও বাম আমল, তখন একটি কবিতা লিখেছিলেন শাসকের প্রতি। এখন পালাবদল হয়েছে, যারা ক্ষমতায় ছিল তারা নেই, তবুও এই কবিতাটা আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট। আপনারা অনেকেই জানেন, তবুও বলি। কবিতাটার নামই হচ্ছে শাসকের প্রতি, জয় গোস্বামীর লেখা। আপনি যা বলবেন আমি ঠিক তাই করব, তাই খাবো, তাই পড়ব, তাই গায়ে মেখে বেড়াতে বেরোবো। আমার নিজের জমি ছেড়ে দিয়ে চলে যাব কথাটি না বলে। বলবেন গলায় দড়ি দিয়ে ঝুলে থাকো সারা রাত, তাই থাকবো। শুধু পরদিন যখন বলবেন এইবার নেমে পড়ো, তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে, একা একা নামতে পারবো না। ওইটুকু পারিনি বলে অপরাধ নেবেন না যেন। শাসকের হাতে ক্ষমতা থাকবে বলাই বাহুল্য, বরাবরই তাই থেকেছে। এখন শাসক যা বলবে সেটা কি আমরা মাথা পেতে মেনে নেব? আমাদের কি পাল্টা প্রশ্ন করার কোনো অধিকার থাকবে না? নাকি সেটাকেও বিদ্রোহ বা কুৎসা বলে ধরে নেওয়া হবে? সেটা সময় বলবে। নমস্কার, ভালো থাকুন সকলে।